আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র ১৯ বছরের কিশোরী হেয়ংকে। সে এখন কোর্টরুমে আছে। তার বিরুদ্ধে ৩ জন মেয়েকে মারার কমপ্লেন আছে, কিন্তু হেয়ং ইচ্ছে করে মারামারি করেনি। এই জন্য জাজ তাকে হালকা শাস্তি দেয়। ১০ ঘন্টা অ্যান্টি ভায়োলেন্স ক্লাস করতে হবে আর ৪০ ঘন্টা ট্রেনিং নিতে হবে। এই হেয়ং খুবই মাথা গরম একটি মেয়ে। কেউ তার সাথে অন্যায় করলে সে কখনোই সেটা মুখ বুজে মেনে নেয় না, সবসময় কঠিন জবাব দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং স্কুলের সামনে অপেক্ষা করছে। তখনই ৩ জন মেয়ে বের হয়ে তাকে দেখেই ভয়ে উল্টো দিকে দৌড় দেয়। এই ৩ জনই হেয়ং এর নামে কমপ্লেন করেছিল। হেয়ং এর এক হাতে ট্যাটু করা আছে, যেটা সে সবসময় ঢেকে রাখে। কিন্তু যখনই মারামারি বা প্রতিবাদ করে তখনই এই ট্যাটুটা সে উন্মুক্ত করে। তো হেয়ং হাতের ট্যাটুটা বের করেই তাদের তাড়া করতে শুরু করে আর একজনকে ধরে ফেলে দেয়। তারপর তার উপর চড়াও হয়ে তাকে থাপড়াতে থাকে আর বলতে থাকে, আমার নামে কমপ্লেন করা না, দেখাচ্ছি তোদের। তখনই বাকি ২ জন এসে হেয়ংকে মারতে থাকে। আবারও হেয়ং একজনকে ফেলে দেয়, তার উপর চড়াও হয় আর একটা কাঁচি বের করে তাদের হুমকি দেয় যেন তাকে আর ডিস্টার্ব না করে। তারপর সে বাসায় ফিরে আসে। তার বাবার একটা রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টেই তারা থাকে। বাসায় এসেই হেয়ং ড্রেস চেঞ্জ করে রেস্টুরেন্টের কাজে হেল্প করা শুরু করে। তখনই রান্নাঘর থেকে চিল্লাচিল্লি শোনা যায়। হেয়ং দেখে গরম পানি পড়ে তার বাবার হাত পুড়ে গেছে। তার বাবাকে দ্রুত হসপিটালে এনে ট্রিটমেন্ট করানো হয়। তার ছোট ভাইকেও সাথে নিয়ে আসে। কিন্তু হেয়ং বিল দিতে গিয়ে দেখে ৭৬,০০০ টাকা বিল এসেছে, কারণ তাদের মেডিকেল ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আর রিসেপশনিস্ট জানায় এই টাকাটা এখনই পে করতে হবে, তাইলে তারা আবার ইন্স্যুরেন্স চালু করতে পারবে আর এক্সট্রা মেডিকেল বিল ব্যাক পাওয়া যাবে। কিন্তু এখনই টাকা পে না করলে ইন্স্যুরেন্স আর চালু করা যাবে না। হেয়ং তার কার্ডটা দেয় বিল দেওয়ার জন্য, কিন্তু অলরেডি কার্ডের লিমিট পার হয়ে গেছে। হেয়ং তার বাবার ওপর অনেক রেগে যায়। সে তার বাবার কাছে এসে বলে, আমাদের কি টাকা শেষ হয়ে গেছে? ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে কেন? তার বাবা বলে, এরকম কোনো বিষয় না, কয়দিন পরে টাকা চলে আসবে, আপাতত তোমার অ্যাকাউন্ট থেকে বিল দিয়ে দাও, ইন্স্যুরেন্সটা চালু করো, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব। হেয়ং স্কুলে যায় না, সে অনেক পার্ট টাইম জব করে এভাবেই সে টাকা জমায়। তার অনেক রাগ হলেও বাধ্য হয়ে সে টাকাটা ট্রান্সফার করে দেয়। তার বাবা তাকে বলে, তুমি আবার পড়াশোনা শুরু করো, স্কুলে যাও, তুমি তো অনেক ট্যালেন্টেড, তোমার মায়ের মতো। তাদের মা কয়েক বছর আগেই মারা গিয়েছে। হেয়ং আরো ক্ষেপে যায় আর তার বাবাকে বলে, তুমি আগে ঠিক হও, তারপর আমাকে বলো। তারপর রাগ করে বের হয়ে যায়। তার বাবা চুপচাপ সেদিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। এদিকে রিসিপশনিস্ট ওনাকে ডাকতে থাকে। হেয়ং এর ছোট ভাইটা দেখে তার বাবা কোনো উত্তরই দিচ্ছে না, তখন সেই উঠে যায় কথা বলতে। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং তার ভাই হেজককে গোসল করিয়ে দিচ্ছে। সে তার বাবার উপর বিরক্ত হলেও সবসময় তার ভাইয়ের খেয়াল রাখে। সে তার ভাইকে ভালো মতো পড়াশোনা করতে বলে আর বলে, আর কিছু টাকা জমলেই আমরা এখান থেকে চলে যাব। তখন হেজক বলে, না, আমি বাবার সাথেই থাকবো। তারপরেই ২ জন এটা ওটা বলে নিজেদের মধ্যে মজা করতে শুরু করে। এরপরেই দেখা যায় হেয়ংরা ২ ভাই বোন ঘুমিয়ে যাওয়ার পর তার বাবা একদম ভোরবেলায় রেডি হয়ে একটা চাকু নিয়ে বাইরে বের হয়ে যায়। এদিকে সকালে ঘুম থেকে উঠে হেয়ং ট্রেনিং ক্লাস করতে যায়, কিন্তু ক্লাসের কোনো কথাই তার মন নেই। এই ট্রেনিংয়ে তাদের বেসিক কনস্ট্রাকশন কাজ শেখানো হবে, তারপর সার্টিফিকেটও দেওয়া হবে। আর মেয়ে হিসেবে হেয়ংই প্রথম এই ক্লাস করতে এসেছে। ক্লাস শেষে ট্রেইনার হেয়ংকে এসে বলে, তুমি এই ক্লাসে কেন আসলে? রান্না বা মেকআপ শেখার ক্লাসেও তো ছিল। এই সেক্টরে তো তুমি কোনো কাজ পাবে না, শুধু ছেলেদেরকেই কাজ দেওয়া হয়। কিন্তু হেয়ং তাকেই উল্টো ২টা কথা শুনিয়ে দিয়ে বের হয়ে আসে। ক্লাস থেকে বের হলেই হেয়ং এর কাছে কল আসে। হেয়ং কল ধরলে ওপাশ থেকে বলে, আমি ইন্সপেক্টর ইউসক বলছি। বনজিন কি তোমার বাবা? সে কোথায় আছে? হেয়ং বলে, আমি জানি না। তখন ইন্সপেক্টর বলে, তোমার বাবার নামে কমপ্লেন করা হয়েছে, তোমার বাবা একজনকে মেরে গাড়ি নিয়ে পালিয়েছে। এরপরেই দেখা যায় হেয়ং যে রেস্টুরেন্টে ডেলিভারি কাজ করে তার বাইরে বসে খাওয়া দাওয়া করছে। তখন ম্যানেজার এসে বলে, বাইরে কি করছো, ভেতরে এসে খাও। হেয়ং বলে, আমার আগামী ২ দিন আসতে লেট হবে। ম্যানেজার বলে, বসকে তুমি নিজে বলো, না হয় চাকরি ছেড়ে দাও। হেয়ং এর তো এতেই মাথা গরম হয়ে যায়। সে ড্রেস চেঞ্জ করে ম্যানেজারকে গিয়ে বলে, আমার পাওনা টাকাটা দাও।
ম্যানেজার বলে পরে অনলাইন ট্রান্সফার করে দেব। হেয়ং বলে আমার সাথে কি মজা করছো, এখনই টাকা দিবে। ম্যানেজার হেয়ংকে কিছুটা ভয় পায়, সে বলে আমি ব্যাংক থেকে টাকা তুলে আনছি। টাকা পেয়ে হেয়ং বাসায় ফিরে আসে, এসে দেখে তার বাবা বাসায় নেই। তার ভাইকে জিজ্ঞেস করে কিছু খেয়েছে কিনা, সে বলে না। হেয়ং খাবার রেডি করতে শুরু করে, তখনই সেখানে পুলিশের একটা গাড়ি আসে। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং পুলিশের সাথে হসপিটালে এসেছে। সেখানেই দেখতে পাই তার বাবা অজ্ঞান অবস্থায় ভর্তি হয়েছে। ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলে সে বলে তোমার বাবাকে এইভাবেই পাওয়া গিয়েছে, আর এই ব্যাগে তোমার বাবার জিনিসপত্র আছে। ওনার জ্ঞান ফিরলে আমাকে কল করবে। হেয়ং জানতে চায় কি হয়েছে। ইন্সপেক্টর বলে তোমার বাবা গাড়ি নিয়ে ওভারব্রিজের ওপর অ্যাক্সিডেন্ট করেছে, আর সে সময় দুইজনকে ধাক্কাও মেরেছে, আর ওনার গাড়িটাও চুরি করা ছিল। সবকিছু জানিয়ে ইন্সপেক্টর চলে যায়। তখনই আরেকজন লোক এসে হেয়ংকে বলে তুমি কি বনজিনের মেয়ে? আমি কিম, লয়ার। তোমার মা কোথায়, উনি কখন আসবে? তখনই নার্স এসে বলে এটা এমার্জেন্সি রুম, আপনারা বাইরে গিয়ে কথা বলুন। হেয়ং বাইরে আসলেই কিম তাকে বলে তোমার বাবা তো চুরি করা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে অনেক ঝামেলা আছে, তোমাকে ভিকটিমের পরিবারের সাথে কথা বলতে হবে, সেটেলমেন্ট করতে হবে। কিন্তু হেয়ং কিছুই বুঝে না যে কিম কি বলছে। তখন কিম বলে তুমি বোধহয় জানো না, তোমার বাবা যখন অ্যাক্সিডেন্ট করেছে তখন সে দুইজনকে ধাক্কা মেরেছে গাড়ি দিয়ে, তাদের সাথে সেটেলমেন্ট করতে হবে। সেও হসপিটালে ভর্তি আছে, তারা কত টাকা চাইবে সেটা জানাবে, তারপর বনজিনের গার্ডিয়ানের সাথে কথা বলবে। তখন হেয়ং বলে আমি গার্ডিয়ান না, আমি তার মেয়ে। তার জ্ঞান ফিরলে তার সাথেই সেটেলমেন্ট করে নেবেন, আমি কিছু করতে পারবো না। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং তার ভাইকে স্কুলে রাখতে এসেছে। সে তার ভাইকে বলে তোমাকে যদি কেউ বিরক্ত করে তাহলে আমাকে বলবে, আমি দেখে নিব। হেজক হাসতে হাসতে তার বোনের থেকে বিদায় নিয়ে চলে আসে। তখনই হেয়ং এর কাছে এক মহিলা কল দিয়ে বলে বনজিন কোথায়। হেয়ং বলে আপনি এই নাম্বার কোথায় পেলেন? কিন্তু মহিলা বারবার জিজ্ঞেস করে বনজিন কোথায়। তখন হেয়ং তাকে গালাগালি দিয়ে ফোন রেখে দেয়, আর রেস্টুরেন্টে ফিরে আসে। এসে দেখে কর্মচারীরা সবাই বসে আছে। তারা হেয়ংকে জিজ্ঞেস করে বনজিন কোথায়। সে বলে বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, আজকে আসবে না। তখনই তার খালু একটা ব্যাগ নিয়ে সেখানে আসে। হেয়ং বলে বাবা তো নাই, হসপিটালে আছে। লোকটা তার হাতের ব্যাগটা হেয়ংকে দিতে যেও দেয় না, তারপর কিছু একটা ভেবে বলে আচ্ছা আমি পরে আসবো, তারপর চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং ট্রেনিং নিতে এসেছে। আজকে বুলডোজার চালানো শেখানো হবে। কেউই ঠিক মতো চালাতে পারছিল না। তখন আবারও হেয়ং এর কাছে এক লোক ফোন দিয়ে বলে তোমার বাবা কোথায়। এবারও হেয়ং বলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন। লোকটা সেটার উত্তর না দিয়ে বলে তোমার বাবাকে বলো আমার সাথে কথা বলতে। তখন হেয়ং বলে আমার বাবা মারা গেছে, তারপর ফোন রেখে দেয়। তখনই ট্রেনার তাকে ডাক দেয় ট্রেনিং এর জন্য। হেয়ং বুলডোজারে উঠে প্রফেশনাল ভাবে সেটা চালাতে পারে আর কাজ করে দেখায়। ট্রেনার তো অবাক হয়ে যায়, যেখানে লোকগুলাই শিখতে পারছিল না সেখানে মেয়েটা কিভাবে পারলো। বাকিদেরও মুখ হা হয়ে যায়, কয়েকজন তো ইমপ্রেস হয়ে হাততালিও দেয়। আসলে হেয়ং এর বাবা আগে বুলডোজার চালাতো, তার কাছ থেকে শিখেছে হেয়ং। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং বাসায় ফিরে এসেছে। ভিতরে ঢুকলেই তার ভাই এসে তাকে জড়িয়ে ধরে। হেয়ং বলে কি হয়েছে। তখনই দেখে এক লোক আর মহিলা তাদের রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখছে। হেয়ং তাদের জিজ্ঞেস করে আপনারা কে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়েই নিজেদের মতো এদিক ওদিক দেখতে থাকে। হেয়ং বলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আপনারা যান। তখন মহিলাটি বলে আমরা কাস্টমার না, 2 সপ্তাহের মধ্যে এই জায়গাটা আমরা নিয়ে নিব। আর বলে এখন এটা চেয়ারম্যান চোয়ের ভাতিজার জায়গা। তখন লোকটা বলে তোমার বাবার সাথে আমার অলরেডি কথা হয়েছে, টেনশন করো না। হেয়ং অবাক হয়ে বলে বাবা রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছে। মহিলাটি বলে বিক্রি করবে কেন, এটা কি তার রেস্টুরেন্ট নাকি? তোমার বাবা বলেছে এখান থেকে চলে যাবে, আর তার কোনো খোঁজ নাই কেন, সে কোথায়? হেয়ং বলে আমরা এখান থেকে কোথাও যাব না। কিন্তু মহিলাটি তার কথার কোনো পাত্তা না দিয়েই 2 তলা দেখতে চলে যায়। হেয়ং এর তো মাথা গরম হয়ে যায়, সে রান্নাঘর থেকে একটি দা নিয়ে লোকটাকে বলে বেরো এক্ষুনি। লোকটা তো ভয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তারপর হেয়ং ওপরে যায় আর মহিলাটিকে তাড়িয়ে বের করে। দা দেখে মহিলাটিও ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে আর দৌড়ে পালিয়ে যায়। এরপরেই হেয়ং হসপিটালে যায় তার বাবার সাথে কথা বলতে, কিন্তু গিয়ে দেখে তার বাবা বেডে নেই। সে নার্সকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায়।
তখন নার্স বলে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার সাথে কন্ট্যাক্ট করা যায়নি, তোমার বাবার সার্জারি চলছে, হুট করেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ডক্টর বের হলে তোমাকে বুঝিয়ে বলবে। আর কোথাও যাবে না। কনসেন্ট ফর্মে সাইন করতে হবে। হেয়ং অপারেশন রুমের বাইরে বসে অপেক্ষা করতে থাকে। তখন তার বাবার মোবাইলটা সে অন করে। মোবাইলটা অন করার সাথে সাথেই বিভিন্ন মানুষের মেসেজ আসতে থাকে। সবাই বনজিনকে খুঁজছে। সে কল হিস্টোরিতে গিয়ে দেখে একটি আননোন নাম্বার, সেটাই কল দিয়ে দেখে এটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম্বার। এরপর সে চেয়ারম্যান চইকে কল করে, কিন্তু কল কেটে যায়। তখন অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে আসে আর হেয়ংকে বলে, আমাদের আরো কিছু টেস্ট করতে হবে, কিন্তু আমার ধারণা তোমার বাবা ব্রেন ডেড, অর্থাৎ তার মস্তিষ্ক কোনো কাজ করছে না। লাইফ সাপোর্ট দিয়ে তাকে শুধু বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু তার কোনো সেন্স থাকবে না। হিয়ং অবাক হয়ে বলে, কিন্তু ইন্সপেক্টর তো সেদিন বলেছিল বাবার জ্ঞান ফিরে আসবে। ডক্টর বলে, আমি তো এমন কথা বলিনি। ওনাকে হসপিটালে আনতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনার অবস্থা শুরু থেকেই খারাপ ছিল। তবে কনফার্ম হওয়ার জন্য আমাদের আরো 2-3 দিন লাগবে। এরপরে হেয়ং আইসিইউতে তার বাবাকে দেখতে আসে। সে বসে থেকে কিছু একটা চিন্তা করে। তার পরের দৃশ্যে দেখা যায় হেয়ং সেই ওভারব্রিজে এসেছে, যেখানে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল। সে চারিদিকে ঘুরে ভালো মতো জায়গাটা পর্যবেক্ষণ করে, আর যেই জায়গায় তার বাবা গাড়ি নিয়ে দুইজনকে ধাক্কা দিয়েছিল সেই জায়গায় এসে দাঁড়ায়। আর তখনই একটা গাড়ি এসে হেয়ংকে দেখে কোনো রকমে অন্যদিকে গাড়ি ঘোরায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, তোমার কি মরার শখ হয়েছে? এই ঘটনায় হেয়ং কিছু একটা ধারণা করে। সে অ্যাক্সিডেন্টের ভিকটিমকে দেখতে যায়। ভিকটিমের পাশে একটি মেয়ে বসেছিল। অ্যাক্সিডেন্টের সময় মেয়েটিও সেখানে ছিল। ভিকটিম হচ্ছে মেয়েটিরই বয়ফ্রেন্ড। হেয়ং মেয়েটাকে বলে, আমি সেই গাড়ির ড্রাইভারের রিলেটিভ। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল সেটা বলো আমাকে, আমি এখনো ডিটেলস জানি না। কিন্তু মেয়েটি কিছু বলার আগেই ছেলেটির মা সেখানে চলে আসে। সে বলে, তুমি কে? হিয়ং বলে, আমি সেই ড্রাইভারের মেয়ে। মহিলাটি বলে, তোমার মা কোথায়, সে কখন আসবে? হিয়ং বলে, সে আসবে না। তারপর বলে, আমি সকালেই অ্যাক্সিডেন্ট স্পটে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ক্রসওভার ছিল না, আর মানুষের হাঁটার রাস্তাও ছিল না। মহিলাটি বলে, তোমার সাথে আমরা কোনো কথা বলবো না, যা বলার পুলিশকেই বলেছি। এবার তো হেয়ং এর মাথা গরম। সে বলে, অ্যাক্সিডেন্টের সময় কি আপনি ছিলেন সেখানে? তাইলে বারবার নাক গলাচ্ছেন কেন? যে ছিল আমি তাকেই জিজ্ঞেস করছি। তারপর মেয়েটাকে বলে, অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে হয়েছে, তার মানে তোমরাই রাস্তার মধ্যে এসেছিলে। তোমরাই হুট করে রাস্তার মাঝে এসেছিলে, তাই না? এজন্যই বাবা তোমাদের এড়িয়ে যেতে না পেরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবারও মহিলাটি বলে, গাড়ি চালানোর সময় তোমার বাবা মাতাল ছিল। 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এতদিনে এসেছো তাও তর্ক করতে? তোমার তো মাফ চাওয়া উচিত আমার ছেলের কাছে। হেয়ং বলে, আমার বাবাই ব্রেন ডেড, আর আপনার ছেলে ভিকটিম নাকি সেই অ্যাক্সিডেন্টের কারণ সেটা না জেনেই মাফ কেন চাইবো? মহিলাটি রেগে গিয়ে হেয়ংকে ধাক্কা দিতে থাকে আর বলে, তোমার মাকে নিয়ে আসো। হেয়ং এবার মহিলার গলা চেপে ধরে। কয়েকজন নার্স দৌড়ে এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু হেয়ং গলা ছাড়ে না। সে বলে, বারবার আমার মার কথা বলছো কেন? আমার মা নাই। আর অ্যাক্সিডেন্ট কি আমি করেছি যে আমার সাথে খারাপ ব্যবহার করছো? তারপর মহিলাকে গালাগালি করে বের হয়ে আসে। কিন্তু সে হসপিটালের বাইরেই অপেক্ষা করতে থাকে। একটু পরেই ভিকটিমের গার্লফ্রেন্ড বের হয়ে আসে। হেয়ং আবার তাকে ধরে। হেয়ং আবার জিজ্ঞেস করে, সেখানে ক্রসওভার ছিল না, তোমরা কেন রাস্তা পার হয়েছিলে? মেয়েটা বলে, ওখানে অনেকেই যায় আকাশ দেখার জন্য, আর তোমার বাবার গাড়ি আমাদের দিকে এসেছিল। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তারপরেই মেয়েটি হাঁটা দেয়, কিন্তু হেয়ং মেয়েটির ব্যান্ডেজ করা হাতটা ধরে টান দেয়, কিন্তু মেয়েটি রেগে হাত ছাড়িয়ে নেয়। তখনই হেয়ং খেয়াল করে সে ব্যান্ডেজ করা জায়গা ধরার পরও মেয়েটি কোনো রিয়াক্ট করেনি, আর তার সন্দেহ হয়। সে আবার হাতটা ধরে বলে, তোমার ব্যথা লাগছে না? তারপর টেনে হিঁচড়ে হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে, আর দেখে সে যা ভেবেছিল তাই। মেয়েটির হাতে কিছুই হয়নি। তখন সে মেয়েটিকে বলে, তোমরা কি স্ক্যামার নাকি? তারপর আবার হসপিটালে ফিরে আসে দেখতে যে মেয়েটার বয়ফ্রেন্ডও আসলেই আহত, নাকি সেও অভিনয় করছে। কিন্তু এসে দেখে ছেলেটি নেই। সে নার্সকে জিজ্ঞেস করলে তারা বলে পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, সে এখন বাসায় থেকে ট্রিটমেন্ট নেবে।
হেয়ং ওদের ফোন নাম্বার চায়, কিন্তু নার্স বলে দেওয়া যাবে না। তখনই এই ভিকটিমের সেই উকিল হেয়ংকে কল করে বলে, আমি শুনলাম তুমি হসপিটালে যেয়ে সিন ক্রিয়েট করেছো। তোমার কিছু বলার থাকলে আমাকে বলো। হসপিটালে কেন গিয়েছো? তোমার নামে পুলিশে ওরা কমপ্লেন করতে পারে। হিয়ং বলে, ওদের যত ইচ্ছা কমপ্লেন করুক, কিন্তু ওরা নিজেরাই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। আমার বাবার ওপর দোষ চাপাচ্ছে। মেয়েটার ব্যান্ডেজ নকল ছিল। আমাকে কি গাধা মনে করেন আপনারা? আপনার ক্লায়েন্টকে বলবেন আমার সাথে দেখা করতে, না হয় কোনোই সেটেলমেন্ট হবে না। উকিল বলে, ঠিক আছে, আমি কথা বলবো। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং আর হেজক খাওয়া দাওয়া করছে। হেজক জিজ্ঞেস করে বাবা কোথায়। হেয়ং বলে তাকে আরো কিছুদিন হসপিটালে থাকতে হবে, তুমি ভালো মতো পড়াশোনা করো। তারপরেই বলে, তুমি কি কিছু বলতে যাচ্ছ? কিন্তু তার ভাই বলে না। তারপর উঠে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। তারপরে হেয়ং পুলিশ স্টেশনে আসে ইন্সপেক্টর ইউসোকের সাথে কথা বলতে। ইউসক তাকে বলে, ভিকটিম এখন ভালো আছে, তোমাকে টেনশন করতে হবে না। সে বাসায় থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, আর ইন্স্যুরেন্সের জন্য কথা বলেছে, সবকিছু নর্মাল আছে। তোমাকে সেটেলমেন্টের টাকা দিতে হবে না। তখন হেয়ং নকল ব্যান্ডেজের কথাটা বলে। ইউসক বলে, অ্যাক্সিডেন্ট হলে সবাই এমন করে, ইন্স্যুরেন্স থেকে বেশি টাকা পাওয়ার জন্য। এটা স্ক্যাম হিসেবে ধরা হয় না। হেয়ং বলে, আর ওরাই যদি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে থাকে তাহলে? ইউসক বলে, আমরা সেটা তদন্ত করছি। ঠিক তখনই আরেকটি ইন্সপেক্টর এসে হেয়ং এর মাথায় বাড়ি দিয়ে বলে, তুমি আবার এসেছো, আবারও কাউকে মেরেছো, তুমি আর ভালো হলে না। তারপর হাসতে হাসতে চলে যায়। কিন্তু হেয়ং এমনিই টেনশনে আছে। এই আচরণ তার সহ্য হলো না। সেও উঠে গিয়ে পেছন থেকে ইন্সপেক্টরের মাথায় বাড়ি দিয়ে আসে। সবাই তো অবাক হয়ে যায়। কয়েকজন ওই ইন্সপেক্টরকে শান্ত করে। এদিকে হেয়ং নির্বিকার। ইউসোকো এবার একটু ভয় পায়। সে হেয়ংকে বলে, তুমি কি কোরিয়া ইকুইপমেন্ট ট্রেডিং এর নাম শুনেছো? হেয়ং বলে, হ্যাঁ, 7-8 বছর আগে বাবা ওখানেই কাজ করতো। ইউসক বলে, তোমার মনে আছে সেদিন বলেছিলাম তোমার বাবা একজনকে অ্যাসল্ট করেছে? ওই ঘটনা সেখানেই ঘটেছে। যে গাড়িটা চুরি করেছে সেটা সিও চোয়ের। আর আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার বাবার ধার দেনায় ডুবে আছে। সে যাদেরকে চিনে সবার কাছ থেকেই টাকা ধার নিয়েছে, আর লোন শার্কদের থেকেও লোন নিয়েছে। তোমার বাবা কি কোনো সুইসাইড নোট রেখে গিয়েছে? খুঁজে দেখেছ? কিন্তু হেয়ং বিশ্বাস করতে চায় না তার বাবা সুইসাইড করবে। তখন ইউসুক কিছু পেপারস দেয় হেয়ংকে দেখতে, আর বলে, অ্যাক্সিডেন্টের আগের দিনই তোমার বাবা ইন্স্যুরেন্স পলিসি রিনিউ করেছে। হেয়ং বলে, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স। কিন্তু ইউসক বলে, না, শুধু মেডিকেল না, সব ইন্স্যুরেন্সই রিনিউ করা হয়েছিল, যার মধ্যে লাইফ ইন্স্যুরেন্সও আছে। এই ইন্স্যুরেন্সগুলা 7-8 বছর আগে করা হয়েছিল, যখন তোমার মা মারা গিয়েছিল। তারপরে এগুলো সাসপেন্ড হয়ে গেছিল, কিন্তু তোমার বাবা আবার নতুন করে সবগুলো চালু করেছে। হেয়ং বলে, হ্যাঁ, বাবার হাত পুড়ে গিয়েছিল, তখন আবার চালু করা হয়েছে। ইউসক বলে, কিন্তু চালু করার আগের অ্যাক্সিডেন্টের জন্য ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয় না, পরে যে অ্যাক্সিডেন্ট হয় সেগুলোর জন্য দেওয়া হয়। আর এগুলো সব তোমার নামে করা হয়েছে। ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা আসলে সেটা তুমিই পাবে। হেয়ং একদম চুপ হয়ে যায়। তারপরেই বলে, মানুষ কতটা গাধা হলে অন্যকে টাকা দেওয়ার জন্য নিজেকে মেরে ফেলে। ইউসুক বলে, ইদানিং অনেকেই এরকম করছে, আর তুমি ওনার মেয়ে, অন্য কেউ না। এর পরের দৃশ্যে দেখা যায় বাসায় ফিরে আসে হেয়ং, কিন্তু গেটের বাইরে সব পাওনাদারেরা অপেক্ষা করছিল। হেয়ংকে দেখা মাত্রই তারা তাকে ঘিরে ধরে আর টাকা চাইতে থাকে, আর তার বাবার কথা জিজ্ঞেস করে। সে বলে বাবা হসপিটালে। তারপর কোনো মতে ভিতরে ঢুকে গেট লাগিয়ে দেয়। ভিতরে তার ভাই চুপচাপ এক কোণায় বসেছিল। হেয়ং তার বাবার কাগজপাতি ঘাটাঘাটি করে, তারপর আবার মোবাইলটা চেক করে। এবার একটা রেকর্ডিং খুঁজে পায়। তারপরেই দেখা যায় পরদিন হেয়ং চেয়ারম্যান চোয়ের সাথে দেখা করতে এসেছে। সে চোইকে নিজের পরিচয় দেয়। চেয়ারম্যান চোই জিজ্ঞেস করে বনজিনার জ্ঞান ফিরেছে কিনা। সে বলে না, আর জিজ্ঞেস করে আমার বাবা এখানে কেন এসেছিল। চেয়ারম্যান বলে, গাড়িতে উঠো, যেতে যেতে কথা বলি। হেয়ং গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। চেয়ারম্যান চোই এবার ভোটে দাঁড়িয়েছে, সে তার ক্যাম্পেইনের কাজে যাচ্ছে। হেয়ং জিজ্ঞেস করে, আপনি আমার বাবাকে কি বলেছিলেন? চেয়ারম্যান বলে, রেস্টুরেন্টের লিজ শেষ হয়ে গিয়েছিল, তাই তোমার বাবাকে জায়গা ছেড়ে দিতে বলেছিলাম।
হিয়ং বলে, কিন্তু রেস্টুরেন্ট তো আমার বাবা বানিয়েছে, আর ওটা তো খাস জায়গা ছিল। চেয়ারম্যান বলে, তোমার বাবা জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলেছিল, সারাদিন ড্রিঙ্ক করতো, সে হয়তো সুইসাইড করতো, এই জন্য আমি তাকে ওই জায়গাটা ব্যবহার করতে দিয়েছিলাম। তার মানে তো এটা না যে জায়গাটা তোমাদের। এখন ছেড়ে দেওয়ার সময়, তোমরা জায়গা ছেড়ার প্রস্তুতি নাও। তারপর সে গাড়ি থেকে বের হয়ে গিয়ে রেডি হয় ভোট চাইতে যাওয়ার জন্য। কিন্তু হেয়ং তার পিছে পিছে যায় আর বলে, আপনার গাড়ি তো বাবা চুরি করেছে, আর আপনিই তো পুলিশে কমপ্লেন করেছিলেন। তখন চেয়ারম্যান বলে, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। চেয়ারম্যানের সেক্রেটারিরা হেয়ংকে সরিয়ে দেয়। তখনই হেজক কল করে। ফোনে কথা বলে হেয়ং দ্রুত রেস্টুরেন্টে যায়। এসে দেখে সেখানে ভাঙচুর করা হয়েছে। তাকে দেখে হেজক কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরে। এরপরেই তারা যায় তাদের খালার বাসায়। তাদের খালা ওদের দেখে অবাক হয়ে যায়। তাদের ভেতরে নিয়ে আসে। প্রায় 2 বছর পর তাদের দেখা হচ্ছে। হেজক তার কাজিনদের সাথে খেলতে বসে যায়। হেয়ং তার খালাকে বলে, আজকে রাতের জন্য হেজক কি এখানে থাকতে পারবে? এখন আমাদের থাকার জায়গা নেই। কিন্তু তার খালার মুখ দেখেই বুঝতে পারে উনি চাচ্ছে না তারা এখানে থাকুক। তখনই সে উঠে তার ভাইকে ডাক দেয় চলে যাওয়ার জন্য। কিন্তু তার খালা এসে হেজকের হাত ধরে বলে, আজকে এখানেই থাকো। হাত ধরায় হেজক ব্যথায় কুঁকড়ে যায়। হেয়ং দৌড়ে এসে বলে, কি হয়েছে? তারপর তার ভাইয়ের জামার হাত গুটিয়ে দেখে গোটা হাতে কালশিটে পড়ে আছে। হেয়ং বলে, কে করেছে এরকম? কিন্তু হেজক কিছুতেই বলতে চায় না। সে বলে, পড়ে গিয়েছিলাম। হেয়ং বলে, পড়ে গেলে কেমন হয় সেটা আমি জানি। কে মেরেছে তাড়াতাড়ি বলো। কিন্তু হেজক চুপ করে থাকে। তাদের খালা বলে, তোমার বাবার জন্য আবার ঝামেলা হয়েছে না? তারপর বনজিনকে নিয়ে চিল্লাচিল্লি করতে শুরু করে আর মলম নিয়ে আসে হেজককে লাগিয়ে দেওয়ার জন্য। হেয়ং বলে, বাবা ভুল কি করেছে? তখন তাদের খালা বলে, 2 বছর আগে যখন রেস্টুরেন্টের ওপর 2 তলা বানালো তখন চেয়ারম্যান নিষেধ করেছিল। তোমার বাবা কথা শোনেনি। সে নিজের টাকা খরচ করে 2 তলা বানিয়েছে। কিন্তু লিজের টাইম শেষ হয়ে যাচ্ছিল, আর মাত্র 2 বছর বাকি ছিল। কিন্তু তোমার বাবা বলেছিল 2 বছরে সে অনেক টাকা লাভ করবে। তারপর সময় হলে জায়গা ছেড়ে দিবে। বিশ্বাস না হলে তোমার খালুকে জিজ্ঞেস করে দেখো, সে ছিল সেখানে। বনজিনের মাথা খারাপ ছিল। সে কিভাবে ভাবলো 2 বছরে 5 কোটি টাকা ইনকাম করবে? এটা কি সম্ভব? এখন চেয়ারম্যান তোমার খালুকেও কাজ দিচ্ছে না। তোমার বাবার সাথে কথা বলো। হেয়ং বলে, বাবা ব্রেন ডেড এখন। তারপরেই হেজককে নিয়ে বের হয়ে আসে। হাঁটতে হাঁটতে হেজক জিজ্ঞেস করে, ব্রেন ডেড কি? কিন্তু হেয়ং কোনো উত্তর দেয় না। তারা আবার রেস্টুরেন্টে ফিরে আসে। হেজক ঘুমিয়ে গেলে সে আবার তার বাবার ফোনটা ঘাটাঘাটি করে। এবার আরেকটা রেকর্ডিং খুঁজে পায়। এরপরেই দেখানো হয় সেদিন তার বাবা কোথায় গিয়েছিল আর কি ঘটেছিল। সেদিন বনজিন চেয়ারম্যানের সাথেই দেখা করতে গিয়েছিল, আর যাওয়ার আগে তার ফোনের রেকর্ডার অন করে রেখেছিল। সেই রেকর্ডিংটাই এখন শুনছে হেয়ং। বনজিন চেয়ারম্যানের সামনে বাসা থেকে আনা চাকুটা রাখে। তারপর হাঁটু গেড়ে বসে বলে, আমি মাসে আরো 1.5 লাখ টাকা করে বেশি দিব। আর আমার কথা না রাখলে এবার আপনি আমাকে মেরেই ফেলবেন। চেয়ারম্যান বলে, আমি চাচ্ছি তুমি জায়গাটা ছেড়ে দাও, আমার এক্সট্রা টাকা লাগবে না। তুমি যদি আমার কথা শুনে আগেই রেস্টুরেন্টটা ছেড়ে দিতে তাহলে পরে আবার আমি তোমাকে হেল্প করতাম। কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। এখন আর কিছু করার নাই। বনজিন তাকে রিকোয়েস্ট করে আরো 2 বছর সময় দেওয়ার জন্য। তখন চেয়ারম্যান বলে, কিছুদিনের মধ্যেই আমার সম্পত্তির হিসাব দেওয়া লাগবে, কারণ সে এবার ভোটে দাঁড়িয়েছে। তখন যদি দেখে আমার নামে একটা বিল্ডিং আছে সেটা ভালো দেখাবে না। এজন্যই আমি বিক্রি করে দিয়েছি। নতুন মালিকের কাছে যেয়ে রিকোয়েস্ট করো। তারপরেই বলে আমাকে 4 কোটি টাকা দিবে সেকেন্ড ফ্লোরটা ভাঙার জন্য, কারণ তুমি নিজে সেটা বানিয়েছো। বনজিন বলে, আপনি আমাকে বলেছিলেন 20 বছর ওই জায়গায় থাকতে পারবো, এই জন্যই টাকা খরচ করে 2 তলা বানিয়েছি। না হলে অন্যের জায়গায় আমি কেন 5 কোটি টাকা খরচ করব? চেয়ারম্যান বলে, 20 বছরের জন্য দিলে তো লিজেই 20 বছর লিখতাম। আমার ভাতিজা ওই বিল্ডিংটা ভেঙে ফেলবে। তখনই বনজিন বুঝতে পারে চেয়ারম্যান এই কাজটা করছে যেন সে তার সম্পদ লুকাতে পারে। সে চেয়ারম্যানের ওপর রেগে যায় আর গালাগালি শুরু করে। তখন বনজিনকে ধরে বাইরে বের করে দেওয়া হয়। এরপরে দেখা যায় হেয়ং টিভিতে চেয়ারম্যানের নিউজ দেখছে।
তারপর সে চেয়ারম্যানের অফিসে আসে, কিন্তু দেখে সে নেই। রিসেপশনিস্ট মেয়েটাও বলতে চায় না চেয়ারম্যান কোথায় গেছে। তখন হেয়ং সেখানে থাকা লিফলেট নিয়ে চেয়ারম্যানের পার্টির হটলাইনে ফোন দিয়ে জিজ্ঞেস করে আজকে চেয়ারম্যানের শিডিউল কি, কোথায় কোথায় যাবে। সেটা শোনার পরে সে চেয়ারম্যান যেখানে আছে সেখানে পৌঁছে যায়। একটা রেস্টুরেন্টে আসে, সেখানে একটা রুমে চেয়ারম্যানকে খুঁজে পায়। তাকে বলে আমার বাবার কাছে ক্ষমা চান, কিন্তু চেয়ারম্যান তার কথার পাত্তা না দিয়ে অন্যদের সাথে গল্প করে। তখন হেয়ং রেকর্ডিংটা অন করে, যেখানে সম্পদ লুকানোর কথোপকথন চলছিল। রেকর্ডিং শুনে চেয়ারম্যান বাকিদের বাইরে যেতে বলে। চেয়ারম্যান তার সাথে চিল্লাচিল্লি শুরু করে। হেয়ং বলে আমাদেরকে বের করে দিলে আমি রেকর্ডিং ইন্টারনেটে ছেড়ে দিব, সবাই বুঝবে আপনি কেমন লোক। তারপরে বের হতে যায়, কিন্তু দরজা খুলে দেখে চেয়ারম্যানের 2 সেক্রেটারি গেট আটকে দাঁড়িয়ে আছে। তারা হেয়ংকে জোর করে ভেতরে নিয়ে আসে। চেয়ারম্যান বলে ওর ফোনটা নাও। হেয়ং সাথে সাথেই জোর জবরদস্তি করে তার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়। চেয়ারম্যান ফোনটা ভেঙে দিয়ে স্যুপের মধ্যে ফেলে দেয়। এদিকে হেয়ংকে মাঝের সাথে চেপে ধরে রাখা হয়। চেয়ারম্যান হেয়ংকে অপমান করে আর তার মাথায় স্যুপ ঢেলে দেয়। তারপর বলে তোমার বাবা তো সুইসাইড করার ট্রাই করেছে, যেন ধারের টাকা শোধ না করা লাগে, আর তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। কি ইমোশনাল ব্যাপার। তারপর বের হয়ে যায়। হেয়ংকে ছেড়ে দিলেই সেখানে পড়ে থাকা কাঁচি নিয়ে সে চেয়ারম্যানের উপর আক্রমণ করতে যায়, কিন্তু সেক্রেটারিরা তাকে ধরে ফেলে আর টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। তখনই দেখানো হয় আগের ঘটনা। ঠিক এভাবেই টেনে হিঁচড়ে তার বাবাকেও অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তখনই বনজিনের হাতে থাকা চাকুটা দিয়ে রিসিপশনিস্টের হাত কেটে যায়। তখন চেয়ারম্যানের সেক্রেটারি পুলিশকে ফোন দেয়। বনজিন বুঝতে পারে না সে কি করবে। তারপরে সে চেয়ারম্যানের গাড়িটা নিয়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় রাত হয়ে গেছে। সেই মেয়েটা আর তার বয়ফ্রেন্ড সেই ওভারব্রিজের উপরে হাঁটছে। এদিকে বনজিন গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর ড্রিঙ্ক করে। তারপর তার ছেলেমেয়ের ভিডিও দেখে কান্না করতে থাকে। তারপরে সে ছেলেমেয়ের কথা ভেবে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কারণ সে মরে গেলে লাইফ ইন্স্যুরেন্সের টাকা তার ছেলেমেয়েরা পাবে। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং তার বাবাকে দেখতে এসেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবার পোড়া হাড়টা চেপে ধরে, যদি ব্যথায় তার বাবার জ্ঞান ফিরে আসে এই আশায়। কিন্তু তার বাবার তো কিছু অনুভব করার ক্ষমতা নেই, শুধু নিঃশ্বাসটাই চলছে। এরপরে হেয়ং তার খালুর সাথে দেখা করতে আসে। সে তার খালুকে বলে সেদিন আপনি টাকা নিয়ে এসেছিলেন তাই না? বাবাই আপনাকে ডেকেছিল। কি জন্য? আমি চেয়ারম্যান চোরের ব্যাপারটা জানি, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। সে বলে চেয়ারম্যান আমাকে 17 লাখ টাকা দিয়েছিল বনজিনকে দেওয়ার জন্য। এই টাকা নিয়ে যেন সে জায়গা ছেড়ে দেয়। বনজিনও রাজি হয়েছিল, সেজন্যই টাকা নিয়ে গিয়েছিলাম। হেয়ং বলে তাইলে তো বাবার প্ল্যান ছিল, সে কেন তাইলে সুইসাইড করবে? আমার সাথে চলুন, পুলিশকে বলবেন সবকিছু। কিন্তু তার খালু বলে তোমার বাবা কি আসলেই ব্রেনডেড? তাইলে তোমারও এবার থামা উচিত। তোমার বাবার 5 কোটি টাকা দেনা আছে, এই টাকা কখনোই তোমরা শোধ করতে পারবে না। চেয়ারম্যানের কাছ থেকে টাকা উদ্ধার করা গেলে বনজিনই সেটা করতে পারত, আমরা কিছুই করতে পারবো না। হেয়ং রেগে গিয়ে বলে নিজেকে বাঁচানোর জন্য কিছু করতে চাইছেন না তাই তো? তার খালু রেগে গিয়ে মারার জন্য হাত তুলে। তখন হেয়ং বলে ওই বুলডোজারটা আমার বাবাই আপনাকে দিয়েছিল, খালার সাথেও বাবাই পরিচয় করে দিয়েছিল। তখন উনি বলে তো কি হয়েছে, বনজিন মরেই গেছে, তার হসপিটাল বিল তোমরা দিতে পারবে? হেজকের কথা ভেবেছো? তোমার কি মনে হয় তুমি কিছু করতে পারবে? তুমি শুধু নিজেকে স্ট্রং দেখাতে চাও। কেউ তোমার কথা শুনেছে এখন পর্যন্ত? আমাদের কথা কেউই শোনে না। তুমি এখন তোমার পরিবারের মাথা, তোমার ভাইয়ের কথা চিন্তা করো। এবারের মতো থেমে যাও, তাহলে চেয়ারম্যানও খুশি হয়ে ভবিষ্যতে তোমাদের খেয়াল রাখবে। কিন্তু হেয়ং তো থামার মেয়ে না, সে আরো ক্ষেপে যায়। সেখান থেকে সোজা চেয়ারম্যানের ক্যাম্পেনে চলে আসে। চেয়ারম্যান সবার সাথে হাত মিলাতে থাকে। একসময় হেয়ং এর সাথেও হাত মিলায়, কিন্তু তাকে খেয়ালই করে না। তখন হেয়ং তার হাত ধরে টান দেয়। চেয়ারম্যান হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। হেয়ং তখন গিয়ে চেয়ারম্যানকে ঠাটিয়ে এক চড় মারে। এরপরেই হেয়ংকে গ্রেফতার করে আনা হয়, কিন্তু চেয়ারম্যানের সেক্রেটারি তাকে ছাড়িয়ে আনে। রিপোর্টারদের পার করে গাড়িতে উঠে। গাড়িতে উঠে সেক্রেটারি হেয়ংকে বলে অনেক কষ্টে তোমাকে ছাড়িয়ে এনেছি,
চেয়ারম্যান তোমাকে জেলে ভরতে চেয়েছিল, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করেছি। আর তাকে একটা টাকার ব্যাগ দেয় আর বলে, এবার তোমরা জায়গাটা ছেড়ে দাও। তারপর হেয়ংকে বাসার সামনে নামিয়ে দেয়। বাসায় এসে হেয়ং একটা বোতল নেয়, তারপর টাকার ব্যাগটা একটা ব্যাগে ভরে পেট্রোল পাম্পে গিয়ে বোতলে পেট্রোল ভরে। কিন্তু ভর্তি বোতল সে টানতে পারছিল না। তখন অর্ধেক পেট্রোল ফেলে দেয়, তারপর বাসে উঠে সে এসেছে চেয়ারম্যানের ভাতিজার বাসায়। তারপর ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে সে ওপরে উঠে, কিন্তু দারোয়ানের সন্দেহ হয়, সেও পিছে পিছে উঠে আসে। হেয়ং ভিতরে ঢুকেই টাকাগুলো মেঝেতে ফেলে, তারপর তার উপর পেট্রোল ঢেলে দেয়। বাসার মানুষজন বুঝতেই পারে না কি হচ্ছে। তারা জিজ্ঞেস করতে থাকে, তুমি কে? হেয়ং লাইটার বের করে আগুন ধরানোর জন্য, কিন্তু চেয়ারম্যানের ভাতিজা দৌড়ে এসে তাকে আটকায়। দারোয়ানও পেছন থেকে এসে জাপটে ধরে। দুইজন মিলে তাকে থামাতে পারে। পুলিশকে কল করা হয়। পুলিশ কল করা হয়েছে দেখে হেয়ং দৌড়ে পালিয়ে যায়। বাসার সামনে এসে দেখে তার ভাইকে কয়েকজন ছেলে মেয়ে ধরে রেখেছে। এই মেয়েগুলোই হচ্ছে সেই মেয়েগুলো যাদেরকে শুরুতে দেখানো হয়েছিল, যারা হেয়ং এর নামে কমপ্লেন করেছিল। তারা তাদের বয়ফ্রেন্ড নিয়ে এসেছে হেয়ংকে মারতে, আর তারাই এতদিন হেজককে মারধর করত তার বোনকে ডেকে আনার জন্য। হেজক বাসায় এসে কিছুই বলতো না। হেয়ং দৌড়ে আসার সাথে সাথেই ছেলেটা তার পেটে ঘুষি মেরে দেয়, তাকে ফেলে দেয়, তারপর চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। হেজক চিল্লাতে থাকে। ছেলেটা হেয়ংকে বলে, তোমার ভাইকে কত মেরেছি, তাও সে তোমাকে বলেনি, কি ভালোবাসা। হেয়ং তাকে গালি দেয়। ছেলেটা আবার মারতে থাকে আর বলে, ওই মেয়েগুলোকে আবার মারলে তোমার অবস্থা খারাপ করে দিব। হেজক দৌড়ে এসে তার বোনকে চেপে ধরে আর ছেলেটাকে বলে, থামো। মেয়েগুলো বলে, চলে আসো। তারপর তারা চলে যায়। হেজক অনেক কষ্টে তার বোনকে ধরে ভেতরে নিয়ে আসে। সে হেজককে বলে, আমি অনেক ট্রাই করেছি সবকিছু ঠিক করার, কিন্তু আর পারছি না। তারপর তাদের বাবার অবস্থা খুলে বলে। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর হেয়ং বলে, চলো বাবাকে দেখে আসি। তারা দুইজন হসপিটালে চলে আসে। আইসিইউ রুমে আসে, তাদের সাথে ডক্টর আর নার্সও আসে। আজকেই তারা লাইফ সাপোর্ট খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার বাবা আর কখনোই ফিরে আসবে না। হেয়ং কনসেন্ট ফর্মে সাইন করে দেয়। তারপর নার্স লাইফ সাপোর্ট খুলে নেয়। হেজক তার বাবার কানে কানে বলে, যাও মায়ের সাথে দেখা করো, আর স্বপ্নে আমার সাথে দেখা করবে। তারপর তার বাবাকে জড়িয়ে ধরে থাকে। হেয়ংও তার বাবার হাত ধরে থাকে। ডক্টর তাদের বাবাকে মৃত ঘোষণা করে দেয়। তারা দুইজনই কাঁদতে শুরু করে। হেয়ংও তার বাবাকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং আবার তার খালার বাসায় এসেছে। সেখানেই তার ভাইকে রেখে আসে। এরপর আসে কোরিয়া ইকুইপমেন্ট ট্রেডিংয়ে। সেখানকার বুলডোজারটা সে চুরি করে, তারপর দরজা ভেঙে বেরিয়ে আসে। এরপর বুলডোজার দিয়ে চেয়ারম্যানের অফিস একদম গুঁড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তখনই সেখানে টহল পুলিশের গাড়ি আসে। পুলিশ তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তখনই পুলিশের কাছে খবর আসে যে কোরিয়ান ইকুইপমেন্ট ট্রেডিং থেকে একটা বুলডোজার চুরি হয়েছে। পুলিশ বুঝতে পারে এটাই সেই চুরি করা বুলডোজার। সে হেয়ংকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সে বুলডোজার নিয়ে মেন রাস্তায় বেরিয়ে পড়ে। এবার সে যাচ্ছে চেয়ারম্যানের বাসার উদ্দেশ্যে। এদিকে পুলিশও তাকে ফলো করতে থাকে আর স্টেশনে খবর দিয়ে দেয়। আরও কিছু পুলিশের গাড়ি পৌঁছে যায়। সবাই হেয়ংকে থামাতে চেষ্টা করে, কিন্তু হেয়ং চুপচাপ যেতে থাকে। আশেপাশের কোনো কিছুই তার উপর প্রভাব ফেলছে না। সে যেন পাথর হয়ে গেছে। কিছুক্ষণ পরে সে চেয়ারম্যানের বাসায় পৌঁছে যায় আর বুলডোজার দিয়ে বাসার দেওয়াল ধসানোর চেষ্টা করতে থাকে। দেওয়ালের কাঁচ ভেঙে যায়। শব্দে চেয়ারম্যানের ঘুম থেকে লাফিয়ে উঠে, দেখে তার রুমের দেওয়ালের কাঁচ ভেঙে গেছে আর বুলডোজার নিয়ে তার দিকেই তাকিয়ে আছে হেয়ং। হেয়ং আবার দেওয়ালের উপর আক্রমণ করে ধসিয়ে ফেলতে। চেয়ারম্যান তার বউকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে হেয়ং এর কিছু যায় আসে না। তার একটাই লক্ষ্য বাসা গুঁড়িয়ে দেওয়া। পুলিশরাও তাকে থামাতে পারছে না। এবার তাদের অর্ডার দেওয়া হয় ওয়ার্নিং শুট করার। এরপরে একজন অফিসার ওয়ার্নিং শুট করে। হেয়ংকে বলে বেরিয়ে আসতে, কিন্তু হেয়ং যেন এসব শুনতেই পাচ্ছে না। সে দেওয়াল ভাঙার চেষ্টা করে যাচ্ছে। পুলিশ তাকে ওয়ার্নিং দিতেই থাকে যে বের না হয়ে আসলে এবার তারা শুট করবে।
কিন্তু হেয়ং কোনোই কথা শুনছে না। এটা দেখেই তার দিকে শুট করা হয়। পুলিশরা দৌড়ে এসে দরজা খুলে হেয়ংকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, আর তার হাতে গুলি লেগেছে। এর পরের দৃশ্য চলে যায় 18 মাস পর। হেয়ংকে কয়েদির পোশাকে দেখা যায়। এতদিন সে জেলেই ছিল, আজকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তি পেয়েই সে ওই ছেলেটার সাথে দেখা করতে আসে, যাকে তার বাবা গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। সে ছেলেটার কাছে জানতে চায় আসলে সেদিন কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তার বাবার ব্যাপারে সত্যিটা জানতে চায়, যার জন্য সে এত কিছু করেছে। ছেলেটা তাকে বলতে রাজি হয়। সে বলে, সেদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমরা ড্রিঙ্ক করেছিলাম, তারপর ওভারব্রিজে গিয়েছিলাম আকাশ দেখতে। ব্যারিকেড টপকে আমরা রাস্তা পার হচ্ছিলাম, তখনই আমি রাস্তার মাঝে চলে যাই, গাড়িটা খেয়াল করিনি, আর অ্যাক্সিডেন্ট হয়। হুট করে সামনে চলে আসায় বনজিনও গাড়ি ঘোরাতে পারেনি। ছেলেটা বলে, আমি ভয়ে সত্যিটা কাউকে বলিনি, পুলিশকেও না, আমার মাকেও না। তারপর হেয়ং এর কাছে ক্ষমা চায়। সে কিছু না বলেই চলে আসে। এতদিন পর সে সত্যিটা জানতে পারল, আর তার ধারণাই ঠিক হলো, অ্যাক্সিডেন্টের জন্য তার বাবা দায়ী না। এর পরের দৃশ্যে দেখা যায় হেয়ং আর তার ভাই এখন ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকে। হেজক স্কুলে যাচ্ছে, হেয়ংও কাজে আসে। তখনই তার কাছে একটা মেসেজ আসে, তার বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাঠানো হয়েছে। মোট 4 কোটি টাকা পেয়েছে তারা। এটাই তাদের বাবা চেয়েছিল, তার কিছু হলে যেন হেয়ং লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা পায়, তাদের যেন স্ট্রাগল করতে না হয়। সব বাবা মাই নিজের আগে ছেলে মেয়ের বিষয়টাই ভাবে, তাদের ভবিষ্যতের কথা ভাবে, কিন্তু বেশিরভাগ সময়ই সেটা আমরা বুঝে উঠতে পারি না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।